মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা নন বেলেবল কগনিজেবল অফেন্স। ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়েছে যে মুখ্যমন্ত্রী গায়ের জোরে ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে? এই সরকার ডিজলভ করিয়ে দেওয়া উচিত। সবুজ ফাইলে যা ছিল সেটা যদি ইডি পেতো তাহলে পিসি ভাইপো যেত। দিল্লি পুলিশ একটাই ভুল কাজ করেছে, ওনাকে একদম পুরো যমুনার জঞ্জালে ফেলে দিতে। আগামী দিনে আপনারা আরো কিছু দেখতে পাবেন বিচার ব্যবস্থা থেকে। ভরসা রাখুন বিচার ব্যবস্থার উপর। ইন্টারফিয়ারেন্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস করতে এসেছে চন্দ্রিমা ভট্টাচার্য। তো কন্টেম্প্ট অফ কোর্ট হাউস, ও তো আইনমন্ত্রী, ও কি করতে এসেছে? ইডি বা সিবিআই তারা চোখের সামনে দেখতে পাচ্ছে গায়ের জোরে ফাইল নিয়ে চলে যাচ্ছে, বসে আছে কেন? কেউ যদি গায়ের জোর প্রয়োগ করে তোমাকেও গায়ের জোরই প্রয়োগ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে যাই বলুক না কেন, তৃণমূল ইডির আরো আগে ইডির প্রস্তুতিটা সেই লেভেলে ছিল না। এর আগেও তো এই ঘটনা ঘটেছে, উনি তো সিবিআই দপ্তরে গিয়ে ভাঙচুর করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও তো ওনার নেচার। এই কাজ তো উনি করেন, এটা নয় যে উনি এই কাজ করেন না। ইতিমধ্যে দুটি কেস ফাইল করেছে, একটা ইডির তরফে এবং আরেকটা ইডির কিছু অফিসারের তরফে দায়ের করা হয়েছে, যেখানে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করেছেন, কলকাতার পুলিশ কমিশনার কে তারা পার্টি করেছেন এবং রাজীব কুমার, ডিসিপি রাজীব কুমারকে তারা পার্টি করেছেন। আমি বলবো কতটা বিপদে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? পশ্চিমবাংলায় সবটাই তো ইতিহাস হয়ে থাকে। যখন বাংলার রেনেসা হয়েছিল, রেনেসা পিরিয়ড যাকে ধরা হয়, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, গোষ্ঠপাল, ওই পিরিয়ডটাও, ললিতমোহন মিত্র, সত্যেন বোস, হ্যাঁ ওই পিরিয়ডটাও যেমন ইতিহাস, সেরকম 2011 সাল থেকে এই 25 সাল অব্দি এটাও বাংলার রাজনীতিতে একটা ইতিহাস হয়ে থাকবে। অধঃপতন, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি না আইন শৃঙ্খলা শেষ, আইন শৃঙ্খলা নেই দেশে, আইনের শাসন নেই পশ্চিমবাংলায়, শাসকের আইন চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গায়ের জোরে ইডি হোক, সিবিআই হোক, সাধারণ মানুষ হোক, যা খুশি তাই করতে পারেন। হ্যাঁ, এখানে কোনো নৈরাজ্যের শাসন চলছে, সেটা ইতিহাস হয়ে থাকবে যতদিন তিনি ক্ষমতায় থাকবেন। যখন তিনি চলে যাবেন তখন এইগুলো ইতিহাস হয়ে থাকবে। তখন আপকামিং জেনারেশন দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় গায়ের জোরে ইডির থেকে ফাইল ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং প্রশাসন অসহায় এবং তাকে অ্যারেস্টও করা যাচ্ছে না। সাধারণ মানুষ যদি হয় তাকে অ্যারেস্ট করবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলে অ্যারেস্ট হবে না। এটাই বা আইনের কিরম ধরনের শাসন আমি বুঝলাম না। আপনি যথেষ্ট বিরক্তি প্রকাশ করছেন। আমি বলবো যে বিক্রম দা, আপনি তো একজন অভিজ্ঞ আইনজীবী, আপনার এতদিনের অভিজ্ঞতায় কি আপনার ধারণা যে মুখ্যমন্ত্রী যেভাবে ফাইল ছিনিয়ে নিয়ে এসেছেন তাতে ওনার কিরকম সাজা হতে পারে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কি আদৌ সেটা পারবেন দিতে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা নন বেলেবল কগনিজেবল অফেন্স, ওনার অ্যারেস্ট হওয়া উচিত। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা করলেন, দেখুন বিচার ব্যবস্থা সহনশীল বলে এটা ভাববেন না যে বিচার ব্যবস্থা কিছু পারে না। বিচার ব্যবস্থা করে দেখিয়েছে। আমাদের দেশের প্রচুর মুখ্যমন্ত্রী রয়েছেন, অনেক বড় বড় ভিভিআইপিরা রয়েছেন যাদেরকে বিচার ব্যবস্থা সাজা ঘোষণা করে জেলে পাঠিয়েছে। তাই বিচার ব্যবস্থা নিয়ে অনেকে যারা প্রশ্ন তুলছেন যে 2 দিন মামলা পিছিয়ে গেল, 3 দিন অমুক হয়ে গেল, এই অবান্তর প্রশ্নগুলো তোলাটা আমার মনে হয় সঠিক প্রশ্ন হলো না। আমি মনে করি বিচার ব্যবস্থা সহনশীল মানে এই নয় যে বিচার ব্যবস্থা বিচার করতে পারে না, এবং বিচার ব্যবস্থা কড়াভাবে বিচার করতে পারে। প্রথমেই কোনো ঘটনা ঘটলে তো আর একবারে আপনি যে পরিমাণ আবেগ মানুষ ছুটছে বিচার ব্যবস্থাটা, সে তো আর আবেগে ছুটবে না। বিচার ব্যবস্থা তার নিজস্ব নিয়ম, নিজস্ব পদ্ধতিক্রমে ছুটবে। বিচারপতিদের তার কোর্ট চালানোর যে পদ্ধতিক্রম সেটা তারা তাদের মতন ঠিক করবেন, এবং যেটা করছে বিচার ব্যবস্থা সবটাই দেখছে এবং সঠিকভাবেই বিচার ব্যবস্থা এগোবে বলে আমি মনে করি। হ্যাঁ, বিচার ব্যবস্থার এটা আপনাকে মানতে হবে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ হচ্ছে হলো এখানে বিচার ব্যবস্থাকে সব পক্ষকে শুনতে হবে। অনেক মানুষজন আছেন যারা পার্টি হয়ে আসবেন, তাদের শুনতে হবে। সেই সময়টা তো সবাইকেই দিতে হবে। সেই জন্য বিচার ব্যবস্থা এই নিয়মের মধ্যেই চলে। ঠিক আছে? এবং আমি বিশ্বাস করি ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখনো আছে এবং সঠিক বিচারই করবে। আপনি বলছেন বিচার ব্যবস্থা এখনো রয়েছে এবং সঠিক বিচার হবে। বিক্রম দা, শুনানিটাই তো সম্পন্ন হতে দেওয়া হলো না। কলকাতা হাইকোর্টে যে শুনানিটা চলছিল, শুনানি পর্ব, সেখানে শুনানি পর্ব চলতে দেওয়া হলো না। রীতিমতো বারংবার বিচারপতি বলা সত্ত্বেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও দেখা গেল মাইক নিয়ে মাইকিং করতে। তারপরেও কোনো কিছু সামলানো গেল না কেন? সেটা একদিন হয়েছে। ১ম দিন বিচারপতি সেরকম কড়া ব্যবস্থা নেননি। তারপরে আবার শুনলে আবার নেবেন। এই বিচার ব্যবস্থায় একদিনের, শুনুন, একজন বিচারপতি কি পদ্ধতিক্রমে তিনি মামলা কন্ডাক্ট করবেন তার ওপর তার সেই ইন্ডিপেন্ডেন্স থাকা উচিত, এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থায় সেটা আছে। এখানে কেউ ওইরকম দাবি করতে পারে না যে আজকেই তিনি কেন শুনলেন না। তিনি একটা বার্তা দিয়ে গেলেন। তার পরবর্তীকালে তিনি যদি মনে করেন অনেক কড়াভাবে ব্যবস্থা নেবেন, সেটা নিতে পারবেন। ও তো ভ্যান্ডালিজম করতে এসেছিল তো।
ওই চন্দ্রিমা ভট্টাচার্য আইনমন্ত্রী, ও এসছিল কি করতে? ও মামলায় আছে? মামলায় আছে না মামলা করতে পারে না কটা জাজমেন্ট আছে? ওরা এসছিল কি করতে? ও যদি মামলায় থাকতো আমি বুঝতাম, এসছেটা কি করতে? ভ্যান্ডালিজম করতে এসেছে, আর নইলে আইনমন্ত্রী বলে ইনফ্লুয়েন্স কাটাতে এসেছে, ইন্টারফিয়ারেন্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস করতে এসেছে চন্দ্রিমা ভট্টাচার্য। তো কন্টেম্প্ট অফ কোর্ট হাউস, ও তো আইনমন্ত্রী, ও কি করতে এসেছে? হাওয়া খেতে এসেছে? আমি যা শুনেছি, আমি তো নিজের চোখে ওই দিন দেখিনি বা ওই সময় ওখানে ছিলাম না, তাই জন্য এই যে অবান্তর যেসব লোকজনগুলো কোর্টে মামলা হলেই ঢুকে পড়ে, এ তো কলকাতা হাইকোর্টের ইতিহাসে এর আগেও হয়েছে। আপনি যদি দীর্ঘ ৩-৪ বছরের কলকাতা হাইকোর্টের ইতিহাস দেখেন, বিচারপতির ঘরে গিয়ে ঝামেলা করছে, কেউ ইট পাটকেল নিয়ে বিচারপতির ঘরে চলে গেছে। আমরা যখন জাস্টিস গঙ্গোপাধ্যায় ছিলেন তখন দেখেছিলাম, এ ঘটনা ঘটেছে, এর আগেও ঘটেছে। তবে বিচার ব্যবস্থা প্রত্যেকটা জিনিসই খুব কড়াভাবে তারা আইনের মাধ্যমে তার ব্যবস্থা করেছে। এরকম একদিন পিছিয়ে গেছে, দুদিন পিছিয়ে গেছে, এই নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলোই আমার মনে হয় অবান্তর প্রশ্ন। একজন বিচারপতির, আমি বারবারই বলছি, যে কোনো বিচারপতির মামলা কিভাবে তারা কার্যক্রম করবেন বা বিচার ব্যবস্থার কার্যক্রম বা তার কোর্ট তিনি কিভাবে করবে, তার ১০০% ইন্ডিপেন্ডেন্স আছে এবং থাকা উচিত বলে মনে করি, নাহলে বিচার ব্যবস্থা থাকতে পারবে না। তিনি কিভাবে কোর্টের কার্যক্রম করবেন এটা তার উপরে ছাড়তে হবে। তিনি আজকে করবেন না কালকে করবেন না পরশু করবেন না আগে নেবেন না পরে নেবেন, এটা বিচারপতিদের উপর ছাড়তে হবে। এই জায়গাতে কারোর মানে কেউ এরকম ভাবে ওই যে প্রশ্ন যেগুলো উঠছে, এগুলো অবান্তর প্রশ্ন বলে আমি মনে করি। আমি বলবো মুখ্যমন্ত্রী যে মানে ইডির যে তল্লাশি অভিযানের দিন মুখ্যমন্ত্রী যে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং ইডির যা দাবি ছিল যে রীতিমতো শি স্ন্যাচড দ্য ফাইলস কি এলিমেন্টস রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে আসেন। অভিযানের পরের দিন কিন্তু মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে আমি যা করেছি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি, কোনো অন্যায় করিনি। যদি ওনার কথা আমরা ধরি, সেটাও কি উনি করতে পারেন? একটি রাজনৈতিক দলের চেয়ারপারসনের কি আইনত কোনো অধিকার আছে যে কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে গিয়ে এবং শীর্ষস্থানীয় আমলাদেরকে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সংস্থার নথি নিয়ে চলে আসা? শুনুন, তৃণমূল দলটা আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরা আইনের শাসন বোঝে না, আর আমি বিশ্বাস করি না এদের ওপর আইন প্রয়োগ করে কিছু হবে। এদের ওপর যেটা প্রয়োগ করা উচিত সেটাই প্রয়োগ করা দরকার। ইডি বা সিবিআই তারা চোখের সামনে দেখতে পাচ্ছে, গায়ের জোরে ফাইল নিয়ে চলে যাচ্ছে, বসে আছে কেন? কেউ যদি গায়ের জোর প্রয়োগ করে, তোমাকেও গায়ের জোরই প্রয়োগ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে যাই বলুক না কেন তৃণমূল, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এই সরকার ডিসলভ করিয়ে দেওয়া উচিত। হয়েছে নাকি ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন? ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়েছে যে মুখ্যমন্ত্রী গায়ের জোরে ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে? মুখ্যমন্ত্রী যদি গায়ের জোর দেখাতে পারে, মুখ্যমন্ত্রীকেও তো গায়ের জোর দেখাতে হবে। একতরফা আমি শুনে যাব শুধু বিরোধীরা মার খেয়ে যাচ্ছে, একতরফা আমি শুনে যাব ভোট লুট হয়ে যাচ্ছে, একতরফা আমি শুনে যাবো আর সবাই গণতন্ত্র কিছু নেই, গণতন্ত্র কিছু নেই বলে তাল বাজিয়ে যাবে। তাই কি করে হয়? একটা জায়গায় গিয়ে তো মানুষকে রুখে দাঁড়াতে হবে। প্রতিরোধের জায়গাও চলে গেছে, তার থেকে বেশি কিছু করে দেখাতে হওয়ার জায়গায় এসেছে। একটা কথা বলুন বিক্রম দা, এই যে আবাসনের বাসিন্দাদেরকে ইতিমধ্যে প্রতীক জৈনের বাড়িতে যে ইডি তল্লাশির তদন্তে আবাসনের বাসিন্দাদের ইতিমধ্যে তলব করলো পুলিশ। লর্ডন স্ট্রিটে প্রতীকের আবাসনের বাসিন্দা ছাড়াও প্রতিবেশীদেরকে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর রয়েছে। জানা গিয়েছে ইডি তল্লাশিতে যাওয়ার পর থেকে আবাসনের বাসিন্দারা ঠিক কি শুনেছিলেন, তল্লাশিতে আসার পর থেকে অফিসারদের গতিবিধি ঠিক কিরকম ছিল, সে সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চেয়ে তাদের তলব করা হয়েছে। প্রতিবেশীদের কাছ থেকেও ঘটনার বিবরণ চায় পুলিশ। এটাকে কিভাবে দেখছেন? পুলিশ কি এখানে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ট্রেল বানাতে চাইছে কোথাও গিয়ে? দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের কোনো মান সম্মান লাজ লজ্জা বোধ বলে কিছু নেই। পশ্চিমবঙ্গ পুলিশ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় অংশ আছে পুলিশের মধ্যে, যারা চটিচাটা পুলিশ। এই পুলিশ সম্বন্ধে যত কম বলবেন তত বেটার। কিছু ভালো অফিসার, সৎ অফিসার আছে আমি জানি, তার মধ্যে 30% অফিসার পুলিশে একদম নিচু তলা থেকে ওপর তলা পর্যন্ত এরা চটিচাটা। তাই এদের ব্যাপারে যত কম কথা বলবেন। এই পুলিশ, এদের নামে অনেক অভিযোগ আছে, কারোর নামে খুনের অভিযোগ আছে, কারোর নামে ডাকাতির অভিযোগ আছে। আপনি খোঁজ নেন, হ্যাঁ, মিথ্যে কথা বলছি নাকি? এই যে আপনি অভিজিৎ সরকার, আরে অভিজিৎ সরকার যাকে মায়ের সামনে মাথা দিয়ে থেঁতলে মারা হয়েছে, মাকে দেখিয়ে খুন করা হয়েছে, পুলিশের নামে অভিযোগ আছে, আপনি জানেন? খবর জিজ্ঞেস করুন ওর ভাইকে, বিশ্বজিৎ সরকারকে, অ্যারেস্ট হয়েছে পর্যন্ত।
আরজিকর কাণ্ডে পুলিশ অ্যারেস্ট হয়েছে, যাই হোক ইন্সপেক্টরকে কেন অ্যারেস্ট করলো আমি জানলাম না। ইন্সপেক্টরকে অ্যারেস্ট করে পুলিশ বসে গেল, এই সিবিআই বসে গেল, তার ওপরের মাথাগুলো কোথায় গেল? হাওয়া হয়ে গেল। এগুলো এগুলো কি বেকার তথ্য? এগুলো কি বেকার তথ্য? এ রাজ্যের পুলিশের একটা অংশ, আমি বারবার বলছি, এরা ডাইরেক্ট তোলাবাজি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, যেগুলোকে আপনি দেখতে পাবেন চটি চাটার জন্য বসে আছে, খুন সবার সাথে জড়িত আছে এ রাজ্যে। আমি বারবারই বলছি এই সরকারকে ফেলতে হবে এবং এই সরকারকে তাড়াতে হবে। না, আমি বলবো যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, ইডির থেকে ফাইল, ডকুমেন্টস, হার্ড ডিস্ক নিয়ে একদম বেরিয়ে সদর্পে বীর দর্পে তিনি ঘোষণা করলেন যে সব নিয়ে এসেছি, ফোন, ল্যাপটপ সব নিয়েছি, গুছিয়ে নিয়েছি সব। মুখ্যমন্ত্রীর প্রেজেন্সে একাধিক ফাইল ইডির প্রেজেন্সে ভরা হলো তৃণমূল কংগ্রেসের গাড়িতে। আমরা সেই গাড়ির নাম্বার রীতিমতো পরবর্তীকালে যাচাই হয়েছে। বলছি, কাল যদি অন্য কোনো দলের সভাপতি এই একই কাজ করেন, তখনও কি এই যুক্তি টিকবে? তখন ওই সারদার লাল ডায়েরি বলবে যে একে অ্যারেস্ট করো। বেঙ্গল পুলিশে তো একটা সারদার লাল ডায়েরি আছে না, ও কিন্তু বাজারের লোকে সারদার লাল ডায়েরি বলেছে। ওই তো মেন মাথা, যে বসে আছে বড় বড় লেকচার মারে। ও তো গেছিল তো, না ও যায়নি, এই যে জানি না গেছিল কিনা, হয়তো গেছিল। আর কলকাতা পুলিশ কমিশনারও তো গেছিল। ওরা গেছিল কি করতে? ইডি রেড করতে আছে, ওরা গেছিল কি করতে? চটি চাটতে গেছিল, এছাড়া আর কি কি বলবো আপনি বলুন? আর কোন ভাষা প্রয়োগ করা যেতে পারে এদের সম্বন্ধে? এই লাল ডায়েরি, এই কলকাতা পুলিশ কমিশনার কি করতে গেছে? চটি চাটতে গেছিল। তা এরাও চুরির সাথে জড়িত নয়, এটা কেন আমি বলবো না? অদ্ভুত কথা। আইপিএস অফিসার হয়ে। আমি বলছি যে এখানে কি থেফট প্লাস ক্রিমিনাল ইন্টিমিডেশন, অবস্ট্রাকশন অফ জাস্টিস, এই তিনটেই একসঙ্গে প্রযোজ্য? অবশ্যই প্রযোজ্য। অবশ্যই তিনজনের অ্যারেস্ট হওয়া উচিত। এই তিনজনের টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত। যেরকম এসএসসি রায় হয়েছে, জানি না ইডি কিভাবে লড়াই করবে। উইথ স্যালারি রিফান্ড হওয়া উচিত। এরা করতে পারে নাকি পুলিশ কমিশনার? আর এরা কিরম করতে পারে? কে ইডি কিরম করবে? কি দিল্লিতে গেছে, কি কলকাতা হাইকোর্টে কি করবে? ইডির কি প্রেয়ার আমি জানি না। সিবিআই কি করবে আমি জানি না। এখনো হয়নি তাই বলতে পারবো না। কিন্তু হওয়া উচিত আমি মনে করি। পুলিশ কমিশনার গেছে মুখ্যমন্ত্রীর সাথে, যেখানে ইডি রেড করছে সেখান থেকে ফাইল ছাড়িয়ে দেওয়ার জন্য পুলিশ কমিশনার সহায়তা করতে গেছে। এ ভারতবর্ষে কোনোদিন হয়েছে নাকি এই জিনিস? এর প্রতিবাদ করব না? এর প্রতিবাদ করব না? কোন রাজ্যে এই জিনিস হয়েছে বলুন তো? এর আগেও তো অনেক মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে। আমি বলবো তদন্তাধীন ফাইল মুখ্যমন্ত্রীর হাতে গেলে তার চেইন অফ কাস্টাডি কি ভেঙে যায়, বিক্রম দা? এ রাজ্যে এভিডেন্স ডিস্ট্রাকশন করার জন্য পুলিশই নেমে পড়ে। আপনারা আরজিকর কাণ্ডে দেখেছেন, পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে এভিডেন্সটাকে হাওয়া করে তারপরে আরজিকরের তদন্ত পেল সিবিআই। এই ঘটনা ঘটেছে, এটা যে নতুন ঘটনা তা নয়। এ রাজ্যে পুলিশই দায়িত্ব নেয়, পুলিশের একটা অংশ তারাই দায়িত্ব নেয় এভিডেন্সটাকে ডিস্ট্রয় করার জন্য। অনেক পুলিশের ব্যাপারে অভিযোগ আছে, নেই তা নয়, এবং সেটা খতিয়ে দেখা হবে সরকার পরিবর্তন হলে। এই যে কিছু চটিচাটা আছে না, অনেক পুলিশ বিনা কারণে, যারা যারা লেখক, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন সমাজের যেচে ডেকে পুলিশ হ্যাকালমেন্ট করে, সিআইডি থেকে আরম্ভ করে লালবাজার। হ্যাঁ, তাদের মধ্যে আমি দেখেছি কিছু সৎ পুলিশ অফিসারও আছে, তারা আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছে যেটা করছে ঠিক করছে না। জানিয়েছে। এবং অনেক আসামিদেরকে নিয়ে যখন আমি পুলিশের কাছে গেছি, আমাদেরকে অনেক সাহায্যও করেছে অনেক পুলিশ অফিসার। এটাও অস্বীকার করার মতন জায়গা নেই। কিন্তু কিছু দালাল আছে, আমরা একদম স্পেসিফিক চিনে রেখেছি, মানে একদম পুরো নিচে থেকে আর ওপর পর্যন্ত। সেগুলোকে ভবিষ্যতে ছাড়বো না। আমি বলছি ইডির বাজেয়াপ্ত করা ফাইল, ল্যাপটপ, ফোন সবকিছু যে তুলে নিয়ে চলে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আইন কি বলছে? এটা যদি আমি বা আপনি করতাম তাহলে কত বছরের সাজা হতো? এবং একই সাথে মুখ্যমন্ত্রী কি কোনো আলাদা ছাড় পেতে পারেন মুখ্যমন্ত্রী বলে, কি বলবেন? সবার আগে যে অভিযোগটা আছে সেই অভিযোগে এভিডেন্স ডিস্ট্রয় করেছি, এবং ওই অভিযোগের সাথে জড়িত বলে পুলিশ আগে ফাঁসিয়ে দিত, ইডি ফাঁসিয়ে দিত, বা যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি ফাঁসিয়ে। নর্মাল ক্ষেত্রে সেটাই হয়। এখনো অবধি একটা এফআইআর পর্যন্ত রেজিস্টার হয়নি। যা ইচ্ছে তাই করা যায় নাকি মুখ্যমন্ত্রী হলে? এটা নিয়েই তো লড়াই করা উচিত। আমি জানি না ইডি সিবিআই কিভাবে মামলা পরিচালনা করবে। বিক্রম দা, আমি বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ঘটনায় কোনো শাস্তি না হয়, তাহলে কি ভবিষ্যতে অন্য মুখ্যমন্ত্রীরাও তদন্তে হস্তক্ষেপ করার সাহস পাবেন? এবং এটি ভারতের সাংবিধানিক ইতিহাসে একটি ডেঞ্জারাস প্রিসিডেন্ট তৈরি করবে কি? দেখুন, আদালত কি করবে বা
আদালতে কি হবে বা ইডি কিভাবে মামলা করবে আমি সেই দিকটা বলবো না, কারণ আদালতে বিচারাধীন বিষয়, আদালত আদালতের মতন করবে। এখানে আমাদের যেটা মানুষের কাছে আবেদন থাকবে যে মানুষকে অ্যাওয়্যার করে রাস্তায় নামতে হবে। কারণ আপনার ছেলেমেয়ের ভবিষ্যতে চাকরি হবে না টাকা না দিলে, এটা পশ্চিমবাংলায় ট্রেন্ড হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে কোনো কলকারখানা নেই, ভবিষ্যৎ প্রজন্ম নেই, কিছু নেই, পশ্চিমবাংলায় কিচ্ছু নেই। এটা নিয়ে মানুষকে রাস্তায় নামতে হবে, অ্যালং উইথ যাতে ল অ্যান্ড অর্ডার পশ্চিমবাংলায় ফেরত আসে। সরকারি কর্মচারীদের ডিএ নেই, কে চুরি করেছে? তৃণমূল, ভাইপো, পিসি। তা এইটা তো হচ্ছে। আজকে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট 8 পে কমিশন বসিয়ে দিল। পশ্চিমবঙ্গ সরকারের পে কমিশন কই? নেই। 4 বছরের টাকা মেরে তারপরে দেবে, পিসি ভাইপো খেয়ে তারপরে দেবে। এর পরিবর্তন হওয়া দরকার না? তাই জন্য সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে, এই যে ফ্রেশার ক্যান্ডিডেট যারা, আপনি বলুন তো ভারতবর্ষে কোন রাজ্যে হয়েছে একটা লোক 70-এ 70 পেয়েছে বা 80-তে 80 পেয়েছে বা 60-এ 60 পেয়েছে, সেই লোকটা ইন্টারভিউতে ডাক পাচ্ছে না, এলিমিনেশন হয়ে যাচ্ছে? কি করে হয় এটা? এই যে বৈষম্যতা, এই যে কর্মচারীদের ডিএ দেবো না, এই যে কর্মচারীদের পে কমিশনটা আরো পিছিয়ে দেবো, এর বিরুদ্ধেই আমাদের লড়াই। বিক্রম দা, কলকাতা পুলিশের কি মানে ইডির আধিকারিকদের আইনত অ্যারেস্ট করার ক্ষমতা আছে? দেখুন, কগনিজেবল অফেন্স হলে যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যে কাউকে অ্যারেস্ট করতে পারে, এবং কি ইডিও চাইলে পারে। ইডির যেটা যে 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 তদন্ত তারা করে সেটা চাইলে পারে, পারে না তা নয়। কিন্তু এক্ষেত্রে আমি মনে করি কলকাতা পুলিশ যে এফআইআর গুলো করেছে সেগুলো মেনটেনেবল না। আমার মত এটা। বিচার ব্যবস্থা কি বলবে আমি যেটা জানি না, কিন্তু আমার ব্যক্তিগত মত এই এফআইআর মেনটেনেবল না। আমি বলবো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মুখ্যমন্ত্রীকে শারীরিকভাবে বাধা না দিয়ে কি কৌশলগতভাবে ঠিক কাজ করেছে? যদি ইডি বল প্রয়োগ করতো তাহলে কি পুরো তদন্ত রাজনৈতিক প্রতিহিংসা হয়ে যেত? ইডির এই সংযম কি আদালতে তাদের অবস্থানকে আরো শক্তিশালী করে? মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছেনই রাজনীতি করতে আর জালিয়াতি করে চুরি করতে, এটা ওনার ক্যারেক্টার, আজকে থেকে না বহুদিন ধরে হয়ে আসছে। আমার মনে হয় ইডির আরো আগে ইডির প্রস্তুতিটা সেই লেভেলে ছিল না। এর আগেও তো এই ঘটনা ঘটেছে, উনি তো সিবিআই দপ্তরে গিয়ে ভাঙচুর করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাও তো ওনার নেচার। এই কাজ তো উনি করেন, এটা নয় যে উনি এই কাজ করেন না। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিক্রম দা যে ওটা দলের ইলেকশন স্ট্র্যাটেজি এবং ইলেকশন স্ট্র্যাটেজি লুট করেছে ইডি, কিন্তু আইন তো একটা অন্য কথা বলছে বিক্রম দা। আমরা সবসময় জানি যে সাধারণত মানি লন্ডারিং, মানি ট্রেল এবং বেআইনি অর্থ আর শেল কোম্পানি, বিদেশি ফান্ডিং, এই সমস্ত বিশেষ করে অর্থ সম্পর্কিত বিষয়গুলোতেই ইডি তদন্তে আসে। তার ফলে কি এই যুক্তিকে আইনসঙ্গতভাবে খুবই দুর্বল? মুখ্যমন্ত্রী যে যুক্তি দিয়েছেন যে তাদের ইলেকশন স্ট্র্যাটেজি চুরি করতে। এগুলো সব ভুলভাল কথাবার্তা। এখন নাচতে না জানলে উঠোন বেঁকা যায়, এই জন্য ভুলভাল কথাবার্তা বলছি। ফাইলের মধ্যে ডেফিনিট কিছু ছিল। আমি তো ইডির ইয়ে দেখছিলাম, ওখানে স্পেসিফিক বলছে যে মানে ইডির যে বক্তব্যগুলো উঠে আসছে বিভিন্ন যে স্পেসিফিক ইনক্রিমিনেটিং মেটেরিয়াল ছিল, স্পেসিফিক আর ইডিরও দোষ আছে এখানে। কোথায় ছিল? যেগুলো ইডি রেড করতে গেছিল, কোথায়? মমতা ব্যানার্জি যেটা নিয়ে ভেগে গেল, এবং ইডিরও এখানে দোষ ছিল। কারণ ইডি এটা তো ফার্স্ট টাইম ঘটনা নয় যে ইডি ঢুকেছে আর মমতা ব্যানার্জি নিয়ে চলে গেছে। এর আগেও তো সিবিআই দপ্তর ভাঙচুর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে জেনোসাইড হওয়ার সময়। উনি জেনোসাইড করিয়ে তারপরে সিবিআই দপ্তর ভাঙচুর করতে গেছিলেন, উনি নিজে নেতৃত্ব দিয়েছিলেন। এই ঘটনা ঘটেছে তো। শাহজাহান শেখ, তাকে অ্যারেস্ট করতে গিয়ে ইডিকে পিটিয়েছিল। তো এইসব লোকগুলো যেগুলো আইনই বোঝে না বা যে আইন বুঝতেও চায় না, গণতন্ত্র বোঝে না, তাদের জন্য আইন আদালত। না, মহুয়া তো বলছেন যে বিজেপির এটা পলিটিক্যাল স্পিয়নেজ। ধর ওই জঞ্জাল সম্বন্ধে আমায় কোনো কথা বলবেন না। ওটাকে জঞ্জাল ও দিল্লি থেকে তুলে আবার ইয়েতে ফেলেছে। দিল্লি পুলিশ একটাই ভুল কাজ করেছে, ওনাকে একদম পুরো যমুনার জঞ্জালে ফেলে দিতে হবে। ওই মহুয়া মৈত্রকে। আচ্ছা, আমি বলছি 2026 সালের আগেই প্রার্থী তালিকা নয়, বরং ফান্ডিং ম্যাপ কি, কোন আসনে কত টাকা, কোথা থেকে টাকা যাবে, কার মাধ্যমে যাবে, কারা ম্যানেজ করবে, এই ডেটা কি ইডির হাতে গেলে পুরো নির্বাচনী অর্থনীতির নকশা বেরিয়ে যাবে? দেখুন, সবাই জানে তৃণমূল পার্টিটাই চলছে হলো চুরির ফান্ডের টাকায়, এটা অস্বীকার করার জায়গা নেই। তৃণমূলের যারা কর্মচারী রয়েছেন, তৃণমূলের যারা নিচু স্তরেরও কর্মী রয়েছেন, তারাও এটা জানেন। এই দিয়েই তৃণমূল চলছে। আমি বলবো সবুজ ফাইলে ঠিক কি ছিল বলে আপনার ধারণা বিক্রম দা? কোথায় বিপদের গন্ধ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আর আগের বার মানে কি বলবো? সবুজ পাইলে যা ছিল সেটা যদি ইডি পেত তাহলে পিসি ভাইপো যেত। তাই জন্য উনি ওটা নিজে হাতে ধরে রেখেছিলেন। আপনারা দেখবেন সবুজ ফাইলে যা ছিল সেটা যদি ইডি পেত তাহলে পিসি ভাইপো যেত।
তাই জন্য উনি নিজে ওটা আগলে রেখেছিলেন। একদম আমার শেষ প্রশ্ন একটাই আপনার কাছে বিক্রম দা, সেটা হচ্ছে আগের দিন যেভাবে শুনানি বন্ধ হলো হাইকোর্টে একজন আইনজীবী হিসেবে কি বলবেন কাল শুনানি তো বা 14 তারিখ শুনানিতেও কি একই জিনিস হতে চলেছে? দেখুন, আইনজীবী হিসাবে একটাই কথা বলবো, যে কোনো বিচারপতি তার আহ, অধীনে তিনি কিভাবে শুনানি করবেন। 14 তারিখ আবার শুনানি হবে। প্রথম দিন বিচারপতির ঘরে হয়েছিলেন, তৃণমূল বিশৃঙ্খলা করেছে। পরের দিন আবার শুনানি হবে। এটা নিয়ে এমন কিছু, মানে অনেকে আছেন অনেক কথা বলছেন, এটা নিয়ে এমন কিছু না। বিচার ব্যবস্থার পদ্ধতিক্রমেই চলবে, এবং আমি বিশ্বাস করি বিচার ব্যবস্থা অনেক স্ট্রং, যার জন্য পার্থ চট্টোপাধ্যায়ও জেলে গেছেন, ভারতবর্ষের অনেক মুখ্যমন্ত্রীরাও জেলে গেছেন। আগামী দিনে আপনারা আরো কিছু দেখতে পাবেন বিচার ব্যবস্থা থেকে। ভরসা রাখুন বিচার ব্যবস্থার উপর।